স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। বীজ সংলাপে আজকে আমরা আলোচনা করব বিশ্ব অর্থনীতিতে করোনার আঘাত। করোনা প্রেক্ষাপট চলছে, বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব পড়ছে, বাংলাদেশ সেই প্রভাবের কতটুকু প্রভাবান্বিত হচ্ছে, কিংবা যে পরিস্থিতি চলছে সেটি কতদিন চলবে, কি অর্থনীতিতে সেই প্রভাব কতটুকু রেখে যাবে বিশ্ব অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতেও আলাপ করবে সব বিষয় নিয়ে। আমার সাথে দুজন অতিথি রয়েছেন আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। জনাব তৌফিকুল ইসলাম খান, সিনিয়র রিসার্চ ফেলো সিপিডি, যুক্ত হয়েছে জনাব এম এস সিদ্দিকী, সহসভাপতি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি আসবো আপনাদের কাছে, আমাদের হাতে কিছু রিপোর্ট রয়েছে, রিপোর্টগুলো একটু দেখে নিতে চাই। শুরুতে চলতি অর্থ বছরের 11 মাসে গত পুরো অর্থ বছরের প্রায় সমান রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। করোনা সংকটে আমদানি রপ্তানি যখন তলানিতে, তখন আবারও অর্থনীতিতে আশার আলো জাগিয়ে রেখেছে প্রবাসীদের পাঠানো অর্থই। এ বিষয়ে একটি রিপোর্ট রয়েছে, রিপোর্টটি দেখব। চলতি 2019-20 অর্থ বছরের 11 মাসে 1,636 কোটি 40 লাখ বা $16.36 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত 2018-19 অর্থ বছরের একই সময়ে এই অঙ্ক ছিল 1,505 কোটি 10 লাখ বা $15.05 বিলিয়ন। এই সময়ে প্রবৃদ্ধির হার 8.72%। আর গত অর্থ বছরের পুরো সময়ে 1,642 কোটি বা $16.42 বিলিয়ন পাঠিয়েছিলেন প্রবাসীরা। করোনা মহামারীতে আশঙ্কা করা হচ্ছিল আমদানি রপ্তানির মতো রেমিটেন্সেও তলানিতে নেমে আসবে। তবে সবাইকে অবাক করে মে মাসেই ঈদকে সামনে রেখে 150 কোটি 30 লাখ রেমিটেন্স পাঠায় প্রবাসীরা। সরকারের 2% প্রণোদনার কারণেই বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বাড়ছে বলে মত সংশ্লিষ্টদের। 2018-19 থেকে 2019-20 রেমিটেন্স তুলনামূলক বেশ কিছু বাড়ছে। এটার মূল কারণ কিন্তু গভর্নমেন্ট কিন্তু 2% প্রণোদনা দিয়েছিলেন। মার্চ এপ্রিল মে এই 3 মাসের যে করোনার কারণে এইখানে আমাদের ইনফ্লো একটু কম হয়েছে। রপ্তানি আয় কমার পরও রেমিটেন্স প্রবাহের কারণেই বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভও ছিল শক্তিশালী অবস্থানে। করোনার কারণে এরই মধ্যে 7 লাখ প্রবাসী শ্রমিক দেশে ফেরত এসেছে। বাকিদের ভবিষ্যতও অনিশ্চিত। তাই সামনের দিনগুলোতে রেমিটেন্সের প্রবাহ ধরে রাখাই হবে বড় চ্যালেঞ্জ। এই সময়কালে যারা বিদেশে যেতেন স্বাভাবিক, সেটিও এই মুহূর্তে বন্ধ হয়েছে। ফলে আগামী দিনে যারা অবস্থান করছেন এবং নতুনভাবে যারা গিয়ে রেমিটেন্স দেশে পাঠানোর মতো সিচুয়েশনে আসতেন, তাদের উভয়ের জন্য এখানে একটি চ্যালেঞ্জ। সেদিক থেকে আমরা মনে করি যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয় থেকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া দরকার। বিদেশে যারা অবস্থান করছেন তারা যাতে সেখানে অবস্থান করে থাকতে পারেন, দেশে যাতে তাদেরকে না আসতে হয়, তাদেরকে যদি বৈধভাবে সেখানে থাকার সুযোগ করে দেওয়া হয়। মহামারীর প্রভাব শুরুর আগে রেমিটেন্সে প্রবৃদ্ধি 20% উপরে ছিল। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। কন্টেইনার জট কমাতে সবচেয়ে বড় নিলামের আয়োজন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিলামে উঠেছে সাধারণ থেকে বিলাসবহুল গাড়ি, গার্মেন্টস, অ্যাক্সেসরিজ, অন্তত 200 কন্টেইনারের নানা ধরনের পণ্য। 2 থেকে 6 মাসেও পণ্য ছাড়িয়ে না নেয় এগুলো নিলামে তোলার সিদ্ধান্ত হয়েছে। রিপোর্টটি দেখব। আমদানি করা বিভিন্ন ব্র্যান্ডের সাধারণ থেকে বিলাসবহুল গাড়ি বন্দরে পড়ে আছে মাসের পর মাস, অথচ এগুলো 1 মাসের মধ্যে ছাড়িয়ে নেওয়ার নিয়ম রয়েছে। ছাড়িয়ে না নিলে নিলামে বিক্রির ক্ষমতা বন্দর কর্তৃপক্ষের হাতে। বন্দরের দাবি, পণ্যগুলো ছাড়াতে বেশ কয়েকবার আমদানিকারকদের চিঠি দেয়া হলেও কোনো কাজ হয়নি। শেষমেশ আগামী 30 জুন নিলাম ডাকা হয়। এটি বন্দরে এ যাবৎকালের সবচেয়ে বড় নিলাম হতে যাচ্ছে। মূলত নিলামে আমাদের সব ধরনের পণ্যই থাকে, কাঁচামাল থাকে, আধা পচনশীল পণ্য থাকে এবং গাড়ি থাকে, প্লাস বন্দরে যে সমস্ত পণ্য আসে তার সব ধরনের পণ্যই নিলামে থাকে। 6 মাস হলো, 6 মাস প্রায় শেষের দিকে। আমরা কিন্তু নিলাম হয়তো অন্য সময় হলে স্বাভাবিক সময় 7-8টা নিলাম হয়ে যেত, কিন্তু আমরা আসলে এখন 5ম নিলামে আছি। বন্দর সচিব জানান, অকশন শেডে গাড়ি আছে 382টি, আছে প্রায় 8,000 টিউজ কন্টেইনার ও প্রায় 5,500 টন এলসিএল ও বাল্ক কার্গো। আমরা কাস্টমস কর্তৃপক্ষকে প্রতি মাসে এই ধরনের একটি তালিকা প্রেরণ করি এবং অনুরোধ করি যাতে দ্রুত অকশন করে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রমকে স্মুথ রাখার জন্য সহায়তা করে। করোনা সংকটের কারণে পণ্য ছাড়ানো সম্ভব হয়নি বলে দাবি আমদানিকারকদের। অনেকে বলছেন, নিলাম হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে নতুন আমদানিকারকদের। এই সংকটকালীন সময়ে যদি অকশনটা করা হয় তাহলে নতুন করে যারা আমদানিকারক আছেন তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে।
চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা বলছেন, কিছু আমদানিকারক বন্দরকে গোডাউন হিসেবে ব্যবহার করে। এই অনিয়মের বলি হচ্ছে নতুনরা। তবে করোনার কারণে বন্দর কর্তৃপক্ষকে সময় বাড়ানোর আহ্বান তাদের। যদি আমার মালামাল দিনের পর দিন বন্দরে পড়ে ফেলে রাখি, তাহলে বন্দর তো অন্য কারো মালামাল অপারেট করার সুযোগ পাবে না। যৌক্তিক কারণে কোনো আমদানিকারক কোভিড-19-এর যে এফেক্ট আছে সেই এফেক্টের কারণে যদি পণ্য খালাস করতে না পারে, তাহলে তাদের বিষয়টা যেন একটু বিবেচনায় নেওয়া যায়। নিলামের জন্য এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। সব ঠিক থাকলে 164টি পণ্যের নিলাম হবে 30 জুন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আমাদের হাতে থাকা রিপোর্টগুলো দেখলাম, এবারে আলোচনায় যেতে চাই বিশ্ব সংলাপের। আমি শুরুতেই তৌফিকুল ইসলাম খান আপনার কাছে যেতে চাই। আমি বিশ্ব অর্থনীতিতে করোনার আঘাত আমাদের আজকের আলোচ্য বিষয়। করোনা অনেক বড় একটি প্রভাব ফেলতে চলেছে। আমি শুরুতে একটু বিশ্ব প্রেক্ষাপটে জানতে চাই আপনার কাছে, কি মনে হচ্ছে কবে নাগাদ শেষ হবে করোনা তা আমরা জানি না, অর্থনীতি পুরোপুরি সচল কবে হবে সে বিষয়েও কোনো ধারণা আমাদের নেই, কি বলবেন? দেখুন, এখন পর্যন্ত যেই পূর্বাভাসগুলো আসছে, এটা আন্তর্জাতিক পর্যায় থেকে বিশ্ব ব্যাংক বা IMF এর মতো প্রতিষ্ঠানগুলো করে, সেখানে যদি দেখি তাহলে তো নিঃসন্দেহে 2020 সাল একটি অত্যন্ত কালো অধ্যায় হিসেবে থাকবে বিশ্ব অর্থনীতির জন্য। এই কারণে যে আমরা ধরেন IMF বলছে যে প্রায় 3% মতো বিশ্ব যে GDP আছে এটা কমে যাবে। তো এই হয়তো সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো যে এত দ্রুত পতন ঘটেছে এই ধরনের উদাহরণ কিন্তু খুব বেশি নাই। একেবারে 1930 সালের গ্রেট ডিপ্রেশনের পরে এত বড় রিসেশন আর আমরা দেখতে পাই। তো সেইটা নিয়ে খুব বেশি দ্বিমত কেউ করছেন তাও না, কারণ জাতীয়ভাবেও যে তথ্য উপাত্তগুলো আসছে কোয়ার্টারলি জিডিপিতে, তাতে এই ধরনের চিত্রই আমরা দেখছি। এখন এর ভেতরে নিঃসন্দেহে যেগুলো আমরা বলি যে অগ্রসর অর্থনীতি আছে, অ্যাডভান্স ইকোনমি, তাদের উপরে প্রভাবটা অনেক বড় আকারে পড়বে। এখানে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোই প্রধান, জাপান আছে তার ভিতরে। এবং যে আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে যেই ধরনের অর্থনীতিতে করোনার আঘাতটা খুব বড় ভাবে এসছে, যেমন ইটালি বা স্পেন, তাদের উপরে আঘাতটা অনেক বেশি অন্যান্য হয়তো তুলনামূলক ভাবে সেই ধরনের একটা পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে। একই সাথে এটার ফলে বড় যে আরেকটি প্রভাব আছে, সেটা হলো বিশ্বের ভেতরে যে বাণিজ্য আছে সে বাণিজ্যও অনেক কমে যাবে। এখন পর্যন্ত প্রেডিকশন হলো যে এই বছরে 13% থেকে একেবারে এরকম হতে পারে গত বছরের তুলনায় প্রায় 30% মতো বিশ্ব বাণিজ্য কমে যাবে। যেহেতু দেশের ভিতরে চলাচল কমে আছে, যদিও জাহাজ চলাচল চলছে, বিমানের মতো একেবারে বন্ধ অবস্থায় নাই, কিন্তু এটা একটা প্রভাব আছে। একই সাথে রেমিটেন্স এর উপরও একটা নেতিবাচক প্রভাবের কথা ভাবছেন সবাই। এটা বিশেষত আমাদের মতো দেশগুলো যারা আছে সেখানেও নেতিবাচক ধারা থাকবে। এবং সর্বোপরি হলো যে বিশ্বের ভিতর যে বিনিয়োগ আছে এক দেশ থেকে আরেক দেশে, এটা FDI বলি আমরা, সেই বৈদেশিক বিনিয়োগেও একটি বড় ধরনের পতন ঘটবে বলে মনে করা হচ্ছে, যে প্রায় 13% মতো এটা কমে যেতে পারে, এমনকি 36% হতে পারে। তো এই পরিস্থিতিতে নিঃসন্দেহে 2020 সাল পর্যন্ত অন্তত পক্ষে অর্থনীতিতে কোনো শুভ সংবাদ নেই। তবে অনেকেই ধারণা করছেন যে 2021 সালের দিকে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াবে। অর্থাৎ আমি IMF এর উদাহরণটা দিয়েছিলাম, সেটাই যদি দেই তাহলে দেখবেন যে আপনার IMF এর যেই ঘুরে দাঁড়ানোর জায়গা, সেখানে প্রায় আগামী বছর ধারণা করা হচ্ছে 2021 সালে এটা প্রায় 5.8% মতো প্রবৃদ্ধি হবে। এবং এক্ষেত্রে অগ্রসর অর্থনীতিগুলো ভালো করবে, প্রায় 4.5% মতো প্রবৃদ্ধি। এবং অন্যদিকে আবার যেগুলো আমাদের এমার্জিং কান্ট্রিজ যেগুলো আছে, ডেভেলপিং কান্ট্রিজ আছে, তারাও প্রায় 6%, 6.5% মতো প্রবৃদ্ধি করবে বলে ধারণা হচ্ছে। ফলে সার্বিকভাবে আমরা অন্তত এই বছরে পরিস্থিতি নিয়ে একটু চিন্তার ব্যাপার আছে। আর সর্বশেষ যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হলো শুধু প্রবৃদ্ধি নয়, এখানে কর্মসংস্থান একটা বড় জায়গা। যদি যেটা আমরা দেখছি যে অগ্রসর অর্থনীতি সহ সব জায়গাতেই কর্মসংস্থান, যে এই কর্মসংস্থান বিষয়ে আমি আলাপ করব। কর্মসংস্থান নিয়ে আপনার কাছে আমার প্রশ্ন রয়েছে, যেহেতু বেসরকারি বিনিয়োগের কর্মসংস্থান ওতপ্রোতভাবে জড়িত একে অপরের সাথে, এই বিষয়টা আলাপ করব। আমি একটু MSCর দিকের কাছে জানতে চাই, বর্তমান প্রেক্ষাপট, একদিকে করোনা পরিস্থিতি আমাদেরকে পুরোপুরি থমকে দিয়েছে অর্থনীতিকে, বৈশ্বিক অর্থনীতি পুরোপুরি একটা থমকে যাওয়ার মতো অবস্থায় আছে বলা চলে। অন্যদিকে
আগে থেকে চলছিল চীন যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য যুদ্ধ, আর বর্তমানে আবার এই করোনা পরিস্থিতির মধ্যেই সব থেকে বেশি ভোক্তার দুইটি দেশ, যেটি চীন এবং ভারতের একটি সীমান্ত উত্তেজনা, এটি নিয়েও একটি বাণিজ্য প্রভাব শুরু হয়েছে। সব মিলিয়ে একটি কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। কি বলবেন জনাব এম.এস. সিদ্দিকী? হ্যাঁ, আসলে করোনা ভাইরাস আসার আগে আমাদের দেশে একটা সমস্যা চলছিল, সেটা হচ্ছে যে একমাত্র রেমিটেন্স ছাড়া আর সবকিছুতেই এক্সপোর্টের প্রবৃদ্ধি কমে গিয়েছিল, ইনভেস্টমেন্ট, প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট কমে গিয়েছিল। সবকিছু মিলে আমরা একটা যখন একটা স্থিতিশীলের মতো বা একটু রিসেশনের দিকে যাবে এরকম একটা ট্রেন্ড, যদি রিসেশন না, কিন্তু এরকম একটা পরিস্থিতিতে করোনা ভাইরাসের আক্রমণটা আসলো। তাতে যে সমস্যা যেটা হলো এটা তো আমরা দেখছি, লাখ লাখ লোক বেকার হয়ে গেল। বিশেষ করে স্মল, ক্ষুদ্র এবং কুটির শিল্পগুলো সবচেয়ে বেশি এফেক্ট হলো। লাখ লাখ লোক কিন্তু বেকার হয়ে গেছে এবং অনেকগুলো বিজনেস বন্ধ হয়ে গেছে, অনেক কর্মসংস্থান কমে গেছে, দেশে মানি সার্কুলেশন কমে গেছে। সুতরাং সবকিছু মিলিয়ে আমরা প্রথমে তো বললো যে আমাদের ইকোনমিক জিডিপির গ্রোথ, এটা ওয়ার্ল্ড ব্যাংক বললো 1.9 হয়ে যাবে, এশিয়ান ডেভেলপমেন্ট বললো 3.5 হবে, কেউ কেউ ভাবতে শুরু করলো যেটা নেগেটিভ হবে। পরে আলটিমেটলি লেটেস্ট ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে 3.5 গ্রোথ হবে জিডিপির। এটা এখন পর্যন্ত আমরা জানি না কি অবস্থা হবে, কারণ করোনা ভাইরাসের পরিস্থিতি কিন্তু এখনো, যদিও এই ফিনান্সিয়াল ইয়ারটা ক্লোজ হবে জুন মাসের 30শে জুন, একটা ধারণা হয়তো এর ভিতরে করে ফেলা যাচ্ছে। যদিও ফাইন্যান্স মিনিস্টার সাহেব বলেছেন যে আমাদের তো 3.5% গ্রোথ হবে এবং আগামী বছরের জন্য প্রজেকশন করেছেন 8% এর উপরে। সাথে সাথে এরপরে আবার ডোনার কান্ট্রি গুলো বলছে যে না, 7+ গ্রোথ হবে। তো গ্রোথ যাই হোক, আমাদের যে প্রবলেম গ্রোথের পার্সেন্টেজ নিয়ে বিতর্কের চেয়ে বড় কথা হচ্ছে যে অর্থনীতিতে এখন যে স্থবিরতা, যে খারাপ অবস্থা চলছে এবং সরকারের যে স্টিমুলাস প্যাকেজ আছে এটা নিয়ে যে ঘুরে দাঁড়াবে অর্থনীতি, যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলো ওরা প্রায় 3.5 বিলিয়নের অর্ডার হারিয়েছে এবং আরো হারাবে। এর ভিতরে তো একটা বিতর্কিত একটা কথা এসে গেল, সেটা হচ্ছে বিতর্কিত বিজিএমই এর প্রেসিডেন্ট সত্য কথাই বলেছেন যে আগামী মাস থেকে শ্রমিক ছাঁটাই শুরু হয়ে যাবে। অর্থাৎ উনি হয়তো ডিপ্লোম্যাটিক ভাষায় বলেন নাই, এটা সত্য যে অনেকগুলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয় আরো লোক শ্রমিক কাজ হারাবে। তো শুধু এই পরিস্থিতিতে খুব বেশি আসার কথা নাই, কিন্তু তারপরেও স্টিমুলাস প্যাকেজ গুলোকে যদি সঠিকভাবে, এই যে পরিস্থিতিটি বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আপনি বেশ কয়েকটি পয়েন্ট বললেন, খারাপ পরিস্থিতির কথা, বৈশ্বিক প্রেক্ষাপটও তো একই রকম। কি বলবেন বৈশ্বিকভাবে সেটাই বলছিলাম, সংখ্যক মানুষ চাকরি হারাচ্ছে, সেটাই বলতে চাচ্ছে যে আসলে আমাদের ইকোনমি তো শুধু আমাদের একা না, আমরা তো ইন্টিগ্রেটেড একটা সাপ্লাই চেইনের ভিতরে আছে। আমরা আমাদের যে ফরেন রিমিটেন্সটা, যে দেশ থেকে রিমিটেন্স আসে সেই দেশ থেকে অলরেডি প্রচুর লোক ফেরত এসেছে এবং 8 থেকে 9 লক্ষ লোক নাকি ফেরত আসবে কর্মহীন হয়ে। ওরা বাংলাদেশে এসে সরাসরি ওরা আনএমপ্লয়েড ওয়ার্কফোর্সে জয়েন করবে, ওদেরকে কোথায় কর্মসংস্থান দেওয়া হবে, রিমিটেন্স কমে যাবে। 1 মাসে বেড়েছে, ঈদের মাসে আপনাদের রিপোর্টে বলেছেন, কিন্তু এমনিতেই তো বলা যাচ্ছে হচ্ছে যে অ্যাপ্রক্সিমেটলি 35% বোধহয় কমে গেছে। যদিও একটা কনফিউজিং, আমাদের ডলারের রিজার্ভ বেড়ে গেছে এই জন্য রিমিটেন্স কম, ইম্পোর্ট আরো কম, আমাদের খরচ করছি কম, সেজন্য হয়তো এটা আর্টিফিশিয়ালি অনেক বেশি মনে হচ্ছে। সেদিক থেকে বিদেশি রিমিটেন্স কমে যাবে। আমাদের এক্সপোর্ট এখনো ভোলাটাইল, আমরা এখনো জানি না যে কি রকম ডিমান্ড ক্রিয়েট হবে, কারণ ওয়েস্টার্ন মার্কেটে যেখানে আমরা গার্মেন্টস এক্সপোর্ট করি সেখানটায় ওদের ডিমান্ড কিরকম হবে, যদিও আমাদের থেকে ওদের ডিমান্ডটা বেশি হবে, কারণ আমরা একটা জামা পরে থাকতে পারি, ওদের তো শীতের দেশ, ওদের 3টা জামা পরতে হয়। তো নন ব্র্যান্ড সস্তা জামা কাপড় গুলো ডিমান্ড হয়তো থাকবে, বাড়তেও পারে, যেটা আমাদের একটা সুযোগ। 2008 সালে যে সুযোগটা আমরা পেয়েছিলাম, যখন গ্লোবাল রিসেশন হলো তখন সবাই বললো আমাদের গার্মেন্টস এক্সপোর্ট কমে যাবে, অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে, কিন্তু আমরা দেখলাম যে আমাদের বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? দেখলাম আমরা নন ব্র্যান্ড সস্তা কাপড় তৈরি করি। সেই সুযোগটা যদি এবারও আমাদের জন্য আসে, তাহলে হয়তো আমাদের গার্মেন্টস সেক্টরটা কোনো না কোনো ভাবে বেঁচে যাবে। জি, আমি আসবো আপনার কাছে। আমি একটু
তৌফিকুল ইসলাম খানের কাছে যেতে চাই। তৌফিকুল ইসলাম খান, এই যে পরিস্থিতি চলছে এর মধ্যেই চীনে একটি সুযোগের কথা আমরা দেখলাম যে চীন অনেকগুলো পণ্য বাংলাদেশ থেকে শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুযোগ দিচ্ছে। এটি কি আমাদের জন্য একটু সুযোগ হতে পারে কিনা? নিঃসন্দেহে এটা তো বড় সুযোগ। আপনি যেই রিকভারি কথা আমরা বলছি বিশ্ব অর্থনীতিতে, তাতে নিঃসন্দেহে চীনের সম্ভাবনা এখন সবচাইতে বেশি, কারণ তারা বড় অর্থনীতিগুলোর মধ্যে তারাই সবচাইতে আগে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসছে। তো ফলে সেই দিক থেকে নিঃসন্দেহে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন বড় বিষয় হলো যে আমরা এই সুযোগটাকে কিভাবে কাজে লাগাবো। এটার ক্ষেত্রে আমার মনে হয় যে তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হলো যে আমাদের প্রতিযোগিতা সক্ষমতা আছে, শুল্কমুক্ত শুল্কই তো শুধুমাত্র একমাত্র বাধা না, এখানে অন্যান্য ভাবে আমরা সেই পণ্য পাঠাতে পারি কিনা, যেগুলো তার চাহিদা তাদের আছে, সেইটা ভালো দেখা। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে আমাদের এটা হলো রাষ্ট্রীয় পর্যায় থেকে দেওয়া হয়েছে। এখন ব্যবসার সাথে ব্যবসা, আমরা যেটা বলি বিজনেস টু বিজনেস কমিউনিকেশনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা তো রাষ্ট্র তো আর ওখানে আমদানি করে না, আমার এখান থেকে রাষ্ট্র রপ্তানি করে না। ফলে এখানে ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগের ব্যাপারে একটা মানে আমার মনে হয় যে সুযোগ তৈরি হয়েছে, এইটাকে কাজে লাগাতে হবে। এবং এই জন্য কিছুটা হয়তো রাষ্ট্রীয় পদক্ষেপ থাকতে পারে, ডিপ্লোমেসি থাকতে পারে, ওখানকার আমার যারা এমবাসি আছে তারা যদি এটাকে তৈরি করেন, এটা ভালো। আর তৃতীয় জায়গাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমরা নিজেরা আমাদের দেশের ভেতরের যে করোনা পরিস্থিতি আছে সেটা থেকে কতখানি টেকসই ভাবে বের হয়ে আসতে পারবো। আর সেইটাকে যদি আমি কাজে না লাগাই তাহলে তো আমাদের জন্য মানে এই ধরনের পরিস্থিতির সুযোগ নেওয়াটা কঠিন হবে। ফলে সেই জায়গাটায় আমাদের এখন বিশেষ মনোযোগ দেওয়া দরকার, যে যদি আমার কাছে চাহিদা আসে সেই চাহিদাকে আমি রপ্তানি করার মতো পরিস্থিতি আছে কিনা। কারণ একটা বড় যে বিষয়ে আলোচনা হচ্ছে এখনো পুরোপুরি হয়তো বের হয়নি, সেটা হলো যে আমরা বিভিন্ন ধরনের কমপ্লায়েন্স দেখি। এখন কমপ্লায়েন্সের ভেতরে যে কারখানাগুলো সুরক্ষা মেনে, তাদের স্বাস্থ্যবিধি মেনে, তাদের শ্রমিকদেরকে ঝুঁকিতে না ফেলে যদি পণ্য উৎপাদন করতে পারে, তাহলে হয়তো বিশ্ব পরিস্থিতিতে তাদের সুযোগটা জি। তৌফিকুল ইসলাম খান, আমি আসবো আপনার কাছে। আমি এমএস সিদ্দিকী এবং তৌফিকুল ইসলাম খান, আমি ছোট্ট একটি বিরতিতে যেতে চাই। বিরতি থেকে ফিরে আমি আবার আসছি আপনাদের কাছে। আমি একটু কর্মসংস্থান নিয়ে আলাপ করবো। বৈশ্বিক প্রেক্ষাপটে মানুষের পারচেজিং পাওয়ার কমছে, এটি নিয়েও একটু আলাপ করতে চাই। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, দর্শক সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিশ সংলাপে। আমরা আলোচনা করছি বিশ্ব অর্থনীতিতে করোনার আঘাত। আমি এমএস সিদ্দিকী আপনার কাছে আসতে চাই। তৌফিকুল ইসলাম খান যেটি বলছিলেন যে সুযোগটি এসেছে সেটি ভালো, কিন্তু আমাদের সক্ষমতার জায়গাটি নিয়ে তিনি কথা বলছিলেন। আপনার কাছে কি মনে হয় যে আমরা কোন পণ্যগুলো নিয়ে আসলে চীনের কাছে বড় মাপে ঢুকতে পারি কিংবা যেতে পারি যে বাজার ধরার জন্য? একটা চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে যে আমরা তো এলডিসি হিসাবে বিভিন্ন আফটার আন্ডারে ভ্যালু এডিশনের সুযোগ পেতাম 35%, কিন্তু আমরা চায়নার সাথে এগ্রি করেছি যে 40% ভ্যালু এডিশন হবে, যেগুলো এক্সপোর্ট হবে। আমরা তো সাপ্লাই চেইনে র মেটেরিয়ালস আসবে, ট্রান্সফরমেশন হবে, আবার চায়নাতে যাবে, ভ্যালু এডিশন হতে হবে 40%। এটা একটা অনেকগুলো প্রোডাক্টে এটা আমাদের জন্য কঠিন হবে। তবে এটাকে আবার ফেস করার জন্য অন্য একটা সুযোগ সৃষ্টি হয়েছে, অথবা হয়তো এমনও হতে পারে চায়নার সেই আইডিয়াটা আছে, সেটা হচ্ছে যে চাইনিজ কোম্পানিগুলো যদি আসে আমাদের দেশে এবং ওরা যদি আরো অনেকগুলো প্রোডাক্ট তৈরি করে এবং আবার চায়নাতে নিয়ে যায়, সেটা একটা সুযোগ সৃষ্টি করতে পারে। সুতরাং আমাদের জন্য প্রাইমারিলি এটা হয়তো ইনভেস্টিগেশন করতে হবে। 97% প্রোডাক্ট হলেও সবচেয়ে বেশি সক্ষমতা আমাদের গার্মেন্টসের, যদিও আরো গার্মেন্টস আরো কিছু প্রোডাক্ট ওরা অ্যাড করেছে, আমাদের সুযোগ সৃষ্টি হবে। কিন্তু অন্যান্য প্রোডাক্টে ইভেন গার্মেন্টস 40% ভ্যালু এডিশন একটা কঠিন কাজ। আর এটা এখন বলতে পারি না, অনেক কিছু অনেক নতুন প্রোডাক্ট এক্সপ্লোর হয়ে যেতে পারে। হঠাৎ করে দেখা যায় যে একটা আইটেম আমরা সক্ষমতা অর্জন করেছি, এটা ইভেন আমাদের দেশ থেকে, যেমন ফর এক্সাম্পল রাইটিং প্যাড ইউরোপে এক্সপোর্ট হয়েছে কিছুদিন, এখনো কিছু কিছু যায়। তো এটা একটা আশ্চর্য ব্যাপার যে আমাদের দেশ থেকে কাগজ, প্রিন্টেড প্যাড বা ভিজিটিং কার্ড এগুলো যায়। তো কোনটা যে সক্ষমতা অর্জন করবো, এটা
রেডিলি কেউ লিজ বলতে পারবে না। জি। এটা ওই যে যেটা বললেন ব্যবসায়ী তো ব্যবসায়ী রিলেশনে নেগোসিয়েশন ডিসকাশনের ভিত্তিতে করাগুলো বেরিয়ে আসে। জি, তফিকুল ইসলাম খান, এই বিষয়ে আপনার মতামত কি? আমি জানতে চাই আপনি কোনো গুরুত্ব দিতে চান কিনা কোনো পণ্যের দিকে, কিংবা সুযোগ রয়েছে কি? না, যেটা আমার মনে হয় সিদ্দিক ভাই বলেছেন যে আমাদের তো ভ্যালু এডিশন একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং সেখানে বলেছেন যে আপনার চাইনিজ বিনিয়োগকারীদের সাথে আমি একমত। অন্যান্য কিছু দেশও এখানে বিনিয়োগ করার কথা ভাবতে পারেন, যে এখন আমরা যেমন শুনছিলাম যে কিছু রিলোকেশনের কথা ভাবছেন, সেই রিলোকেশনের কিছুটা বেনিফিট আসতে পারে, বাট এটা সময় নেবে। কিন্তু আমরা যদি আবার এর ভেতরে যদি আমাদের নিজেদের যে এখনকার সক্ষমতা, সেই সক্ষমতাকে ভালোভাবে কাজে না লাগাই, তাহলে কিন্তু আপনি এই আমরা যেটা বলি যে ট্রেন্ড ধরে রাখতে হবে না, আপনাকে প্রথমে একটা বিগিনিং করতে হবে, আপনাকে বলতে হবে যে প্রতিশ্রুতি আছে এখানে, তখন এই নতুন ধরনের বিনিয়োগগুলো আসবে। আর সাধারণভাবে আমরা যেটা মনে করছি সেটা হলো যে তৈরি পোশাকের চাইতে হয়তো অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে আমাদের যে তৈরি পোশাকের বাইরে যে গুলো আছে, এবং অনেকগুলো পণ্যই কিন্তু আমরা 97 না হলেও প্রায় 60% উপরে আমরা পণ্য কিন্তু আমরা এর আগেও শুল্কমুক্ত সুবিধা পেয়েছি ওই আপনার ভেতরে থেকে, এবং সরাসরি এটা আসলো। ফলে সেদিক থেকে সম্ভাবনা আছে। আমি যেটা বললাম যে এখন গুরুত্বপূর্ণ হলো যেটা যে ব্যবসায়ীদের এক্সপ্লোর করতে হবে, কারণ আমাদের আমি একটু একটা বাক্য বলে শেষ করছি যে আপনি গুরুত্বপূর্ণ কি দেখেন, আমরা তৈরি পোশাক যেভাবে আমরা রপ্তানি করি এটা কিন্তু বায়ার সেন্ট্রিক ভাবে। তো এইটা ইউরোপের অ্যাডভান্স কান্ট্রিতে এটা এক জায়গায় একজন নেয়, তারপরে উনি এটা ডিস্ট্রিবিউট করেন। তো আমরা কিন্তু স্বাভাবিকভাবে সেই অর্থে যদি ওই ট্র্যাডিশনাল বায়ার লিস্টের বাইরে আমাদেরকে চাইনিজ বায়ারদের বা চাইনিজ যারা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তাদের সাথে যুক্ত হতে হয়, এটা আমাদের জন্য নতুন একটা সম্ভাবনাও, নতুন একটা চ্যালেঞ্জ। ফলে সেই জায়গাটাতে আমি মনে করি যে গুরুত্ব আরোপ করা উচিত। জি, একটি বিষয়, এই যে কর্মসংস্থানের যে বিষয়টি, আমরা দেখলাম যে বিপুল সংখ্যক যারা প্রবাসী রয়েছেন আমাদের, তারা অনেকে ফিরেছেন দেশে। বিশ্ব অর্থনীতিতে করোনা অবশ্যই একটি প্রভাব ফেলবে, সেটার বলার অপেক্ষা রাখে না, এখনই রাখছে, প্রভাব ফেলছে। সে কারণে কর্মসংস্থানের সুযোগও কিছুটা হলেও সংকুচিত হবে। তো এই জায়গায় আমার যারা ফিরলেন, কিংবা তাদের অভ্যন্তরীণভাবেও আমরা কর্মসংস্থানের যে স্রোত সেখানে নিতে পারছি না, কিংবা কতটুকু পারবো, প্রশ্ন রয়েছে বিষয়ে। সব মিলিয়ে কর্মসংস্থান নিয়ে একটি বড় ফাঁক তৈরি হবে কিনা, তৌফিকুল ইসলাম খান কি বলবেন? এইটার কতগুলো ডাইনামিক্স আমি বলছি আলাদা আলাদা করে, হ্যাঁ, এটাকে পরে যুক্ত করবো। একটা হলো দেখেন আমাদের দেশের ভিতরের কর্মসংস্থানের পরিস্থিতি যদি আমি বলি, দেশের অর্থনীতির ভিতরে একটা চাপ আছে, সেই চাপের ভিতরে আপনার একটা বড় প্রভাব আছে, এবং এর উপরে আপনি যেটা বলছেন যে বাইরে থেকে যারা ফিরছেন তাদের একটা চাপ থাকবে। আমাদের দেশের ভিতরে প্রতি বছর তো নতুনও অনেক মানুষ যে শ্রমবাজার আছে এখানে আসে। আমাদের দেশের জন্য একটা বড় সমস্যা হলো আমাদের, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ নীতি প্রণয়নের ক্ষেত্রে, আমাদের কাছে কোনো তথ্যপত্র নাই। 2017 সালের পর থেকে আমাদের এখানে কোনো শ্রম জরিপ হয়নি, ফলে আমরা চট করে বলতেও পারি না যে এটা কি প্রভাব হবে। আমাদের অনেক পুরনো ডাটা নিয়ে আমাদেরকে কথা বলতে, এবং নতুন করে যে সরকার কোনো উদ্যোগ নিচ্ছে তাও মনে হচ্ছে না। যেমন ইউএসএ তে যদি বলেন বা অন্যান্য দেশে যদি বলেন, তারা কিন্তু চট করে বলছেন যে এই পরিমাণ জব লস হতে পারে, এদেরকে সাহায্য করতে হবে। এটা নীতি প্রণয়নের ক্ষেত্রে কিন্তু আমরা এখন ব্লাইন্ড ভাবে করছি। এখন এখানে বড় বিষয় হলো যে আমাদের দেশের যে অর্থনৈতিক কাঠামো, এতে হয়তো চট করে কর্মসংস্থান বা বেকারত্বের কমে যাবে বা বেকারত্বের হার বেড়ে যাবে তা না। এটার যে ইনফর্মাল স্ট্রাকচার আছে, এটা কারণ কর্মঘন্টা হারাবেন মানুষ একই সাথে যেটা হবে যে আয় কমে যাবে। তো ওইটা কিন্তু ইকুয়ালি প্রবলেমস আমাদের জন্য। আনএমপ্লয়মেন্ট রেটের চাইতে আমরা বলি যে আন্ডার এমপ্লয়মেন্ট, এবং আমাদের যে ওয়েজ রিটার্ন বা ডিসেন্ট ইনকাম আসে কিনা, সেইটা হলো গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে মধ্যপ্রাচ্য ভিত্তিক তো আমাদের বিদেশি কর্মসংস্থান, এখানে কিন্তু যখন রিকভারিও হবে, ধারণা করা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের জন্য আগের মতো কর্মসংস্থান হবে না। ফলে এখানে দুটো বিষয় গুরুত্বপূর্ণ। একটা হলো যে তাদের অর্থনৈতিক যেমন চাপ আছে, দ্বিতীয় হলো যে তেলের দামও এখনো ধারণা করা হচ্ছে সামনের দিনে একই রকম বাড়বে। আর একটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে তাদের দেশের ভিতরে যে কর্মসংস্থান বা শ্রম বাজারের যে নীতি, এটা পরিবর্তন হচ্ছে। তারা এখন অনেক বেশি এনকারেজ করছে তাদের নাগরিকদেরকে চাকরি দেওয়ার ব্যাপার, এবং এইটা একটা নীতি পরিবর্তন। এইটার দিকেও কিন্তু আমাদের থাকতে হবে। আগে যেভাবে যেত আমরা সেইভাবে পারবো না। তো এখন আরেকটা এবং তৃতীয় জায়গাটা হবে হলো যে নেওয়ার সময় আমি এটা বারবার বলছি যে আমরা যদি আমাদের এখান থেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় একই রকম ভাবে আগাতে না পারি, তাহলে কিন্তু কিছু দেশকে দেখবেন যে ওনারা হয়তো রেস্ট্রিক্ট করে দেবে, যেহেতু বাজারটা ছোট হয়ে আসছে।
তার ভিতরে যেন বাংলাদেশ পড়ে না যায়। কারণ আপনি তো আমরা দেখলাম, দেখেন যতগুলো ফ্লাইট ওপেন হয়েছে, আমরা কিন্তু একটার পর একটা শুনছি যে আমাদের যে করোনা সার্টিফিকেট নিয়ে ওই ফ্লাইটের ভিতরে উঠছেন, তারপরে ওই ফ্লাইটে আবার করোনা রোগী পাওয়া যাচ্ছে, এটা বাংলাদেশের ভিতরে। এই ধরনের পরিস্থিতি, এই যে সুশাসনের একটা অভাব, এক্ষেত্রে এই যে আমাদের মানে প্রাতিষ্ঠানিকভাবে আমাদের দক্ষতার অভাব, এইটা কিন্তু যারা আসলে সাধারণ এই শ্রমজীবী থাকবেন তাদের উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা। আমি জি তৌফিকুল ইসলাম খান আসবো আপনার কাছে। এম এস সিদ্দিকী আপনার কাছে আসছে, আমি ছোট্ট একটু বিরতি নিয়ে বিরতির পরে আসি। আমি এই বিষয়ে আপনার মতামত জানতে চাই, বিশেষ করে এই বিশ্ব অর্থনীতিতে সব জায়গায় যেমন প্রভাব পড়ছে, আমাদের নতুন বাজার খোঁজার প্রয়োজন রয়েছে কিনা। তাহলে তৌফিকুল ইসলাম খান যেটি বলছিলেন যে মধ্যপ্রাচ্যের বাজারে একটি বড় প্রভাব পড়বে ভবিষ্যতে, এবং সেটি এখনই রয়েছে, ভবিষ্যতে সেটা আরও বড় হবে। আমি আসবো আপনার কাছে, ছোট্ট একটি বিরতি নিচ্ছি দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে। বিশ্ব অর্থনীতিতে করোনার আঘাত আলোক করছে আজকে এই বিষয়ে। আমি এম এস সিদ্দিকী আপনার কাছে আসতে চাই, শেষ পর্বে রয়েছি। আমরা অভ্যন্তরীণভাবে কোন কোন বিষয়গুলোকে আসলে মোটা দাগে গুরুত্বের সাথে নিয়ে প্রস্তুতি নেওয়ার দরকার এই পরিস্থিতিকে মোকাবেলার জন্য, যাতে বিশ্ব অর্থনীতির প্রভাবে বাংলাদেশ প্রভাবান্বিত অবশ্যই হবে, কিন্তু কিছুটা হলেও আমরা ঠেকিয়ে রাখতে পারবো পরিস্থিতিটাকে। একটু কি বলবেন নিয়ে? একটু বলি, তথ্য আছে। সেটা হচ্ছে আমাদের দেশ থেকে ইদানিং ইনফরমালি ব্যক্তিগত উদ্যোগে অনেক শ্রমিক, এগ্রিকালচারাল শ্রমিক আফ্রিকাতে, যে মূলত সাউথ আফ্রিকাতে যে কাজ করছে অনেকগুলো মানুষ, তো এক্সপ্লোর করে গভর্নমেন্ট দেখলো যে কিভাবে যেন একটা স্টাডি হয়েছে, স্টাডিটা আমার মনে নেই, প্রায় 50 লক্ষ লোকের কর্মসংস্থান হতে পারে। আমরা যে ক্রাইসিসটা আমরা সামনে দেখছি, মিডল ইস্টে কর্মসংস্থান কমে যাবে, সেটা আফ্রিকা দিয়ে পূরণ হতে পারে। আর এর ভিতরে তো অলরেডি আমরা আলোচনা করেছি যে জাপানের মতো মার্কেট ওপেন হয়ে গেছে, তবে ওরা আবার নন স্কিল লোক না, সেমি স্কিল আর স্কিল লোকের জন্য জাপানি মার্কেটটা ওপেন। আরো দুই একটা মার্কেট হতে পারে। আর আপনি আমাদের ইকোনমির জন্য যেটা প্রশ্নটা এখন করলেন, আসলে আমাদের মূল সমস্যা, এই বৈশ্বিক সমস্যা সবাই একই রকম। ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান কমে যাচ্ছে, মানি সার্কুলেশন কমে যাচ্ছে, আভ্যন্তরীণ চাহিদা কমে গেছে, বৈশ্বিক চাহিদা কমে গেছে। সুতরাং গুডস এন্ড সার্ভিস প্রোডাকশন ন্যাচারালি কম হচ্ছে। বিশেষ করে সার্ভিস সেক্টর তো খুবই খারাপ অবস্থা, অনেকগুলো সার্ভিস প্রায় জিরো হয়ে গেছে। মনে করেন যে ট্রান্সপোর্ট তো 3 মাস বন্ধ ছিল, ট্যুরিজম, ইন্টারনাল ট্যুরিজমও বন্ধ, আউটসাইড ট্যুরিস্ট আসছে না, ট্যুরিজম সেক্টরটা একেবারেই বন্ধ। তারপরে ট্রান্সপোর্ট সেক্টরটা এখনো আমার মনে হয় না যে 30 to 40% বেশি অ্যাক্টিভিটিস আছে। সুতরাং কতগুলো সেক্টর তো চালু করা যাচ্ছেই না। শুধু এগুলোকে চালু করার জন্য আমাদেরকে মুভমেন্ট করতে হবে, আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে, যেটা আমরা যেতে পারছি না। তার মানে যতটুকু আছে, জি, সবচেয়ে আগে প্রয়োজন করোনাকে সঠিকভাবে অ্যাড্রেস করা। হ্যাঁ, করোনাকে যদি আমরা এখন অ্যাড্রেস করতে না পারি, একে সামাল দিতে না পারি, তাহলে আমাদের মুভমেন্ট, ইকোনমি অ্যাক্টিভিটিস। এমএসসি থেকে অসংখ্য ধন্যবাদ। আমি তৌফিকুল ইসলাম খানকে দিয়ে শেষ করতে চাই। তৌফিকুল ইসলাম খান, কি বলবেন? বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপট খারাপ, সেখানে বাংলাদেশের অর্থনীতি, সব মিলে টিকে থাকার লড়াই, কি বলবেন সংক্ষেপে? এটা আমার মনে হয় যে সংক্ষেপে বলছি, এটা আসলে আমাদের অন্তত এই বছরটা একটু ধৈর্য ধরতে হবে। এখন আমি মনে করি যে এটা বড় আকারে হয়তো এক্সপেনশনের সময় না, এখন আমরা যেটাকে বলছি কনসলিডেট করতে, সংহত হতে হবে। অন্তত যেটুকু ক্যাপাসিটিতে আমরা আমাদের আছে, সেই ক্যাপাসিটিতে আমরা প্রোডাকশন করছি কিনা, এবং আমাদের প্রস্তুতিটা রাখতে হবে যে আমরা নিজেরা বের হয়ে আসতে হবে। আমরা যদি একটু খুললাম তারপর বন্ধ হয়ে গেলাম, আমরা যদি করি তাহলে এটা ডিফিকাল্ট হবে। আর দ্বিতীয় হলো যে আমার বৈশ্বিক অর্থনীতিতে যেহেতু একটা নেতিবাচক প্রভাব আছে, আমাদের দেশের ভেতরের যে চাহিদা, দেশের ভেতরে যে আমাদের যে অর্থনীতি আছে, সেই জায়গাটায় আমাদের আরেকটু বেশি মনোযোগ দিতে হবে। এবং তৃতীয় জায়গা হলো যে আমরা মধ্যমেয়াদে আমাদের যে দুর্বলতাগুলো আছে, আমাদের দক্ষতা বাড়ানো, আমাদের ইনফ্রাস্ট্রাকচারের জন্য সেই প্রিপারেশন গুলো আমাদের চালিয়ে যেতে হবে। কারণ
অর্থনৈতিক পরিস্থিতি এরকম সারা জীবন থাকবে না। আমাদের যেই এসইজেড গুলো তৈরি করার কথা, আমাদের যেই অবকাঠামোগুলো দেওয়ার কথা, আমাদের যেই ব্যুরোক্রেটিক প্রসেসে দক্ষতা আনার কথা, সেইগুলাই আমরা যেন কাজ চালিয়ে যাই। অর্থাৎ সেই প্রেক্ষাপটে, সার্বিক প্রেক্ষাপটের সাথে তাল মেলানোটা খুব জরুরি, বৈশ্বিক প্রেক্ষাপটে যাতে অর্থনীতি যে বিশ্বর্থনীতি যখন ফেরত আসবে তখন যেন আমরা প্রস্তুত থাকি, এটাই হলো গুরুত্বপূর্ণ। জি, জনাব এম এস সিদ্দিকী এবং তৌফিকুল ইসলাম খান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ করছি আজকের মতো। দর্শক, বিশ সংলাপ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই।